আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের 10 পৃষ্ঠা থেকে আজকে আমরা আলোচনা শুরু করব। দেখো, পার্ট 5 বলা আছে কি, কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি। তোমরা নিশ্চয়ই জানো, বাংলাদেশ এখন বিশাল বিশাল জাহাজ তৈরি করে পৃথিবীর বড় বড় দেশে রপ্তানি করে। আমাদের এত সুন্দর দেশটির ভেতর দিয়ে বিশাল বিশাল নদী গিয়েছে। এই দেশের মানুষ নদী, বিল, সমুদ্রে বড় হয়েছে। কাজে তারা যে চমৎকার নৌকা আর জাহাজ বানাতে পারবে তা অবাক হবার কি আছে। ঠিক আছে, বড় বড় জাহাজ বানাতে হলে বিশাল বিশাল ধাতব টুকরো নির্দিষ্ট আকারে কেটে তারপর ওয়েল্ডিং করতে হয়। তোমরা নিশ্চয়ই পথে ঘাটে দোকানে ওয়েল্ডিং করতে দেখেছ। সেখান থেকে যে তীব্র আলো বের হয়, কেউ যদি সোজাসুজি সেদিকে তাকায় তাহলে তার চোখ পাকাপাকিভাবে কি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যারা ওয়েল্ডিং করে তাদের বিশেষ চশমা পরে কাজ করতে হয়। সেখানে প্রচণ্ড তাপের সৃষ্টি হয়, ধাতব টুকরো ছিটকে পড়ে। কাজটি দেখে মনে হয় এটি বেশ বিপজ্জনক কাজ। এই বিপজ্জনক কাজটি যদি মানুষকে করতে না হতো, কোন একটা রোবট করত, তাহলে কেমন হতো। মূলত আমাদের দেশে এই বর্তমানে যে বলে জাহাজ রপ্তানি করে, আগে এই সুযোগটা ছিল না। বর্তমানে প্রযুক্তির ছোঁয়ায় বড় বড় জাহাজ আমাদের বাংলাদেশে তৈরি করে বিদেশে রপ্তানি করছে। দেখো, এই যে বিভিন্ন ধাতু কাটতেছে, এই যে এরা কিন্তু রোবট, বিভিন্ন ইলেকট্রনিক মেশিনের মধ্যে কাজ করতেছে। দেখো, যে ইন্ডাস্ট্রিয়াল রোবট দিয়ে আজকাল বিপজ্জনক যান্ত্রিক কাজগুলো করা হয়। এখন মানুষ হাতে করতে হয় না, ইন্ডাস্ট্রিয়াল রোবট আছে, রোবটের মাধ্যমে এই কাজগুলো করা যায়। তোমরা শুনে খুশি হবে, এই ধরনের বিপজ্জনক কাজগুলো আসলেই আস্তে আস্তে মানুষ নিজে না করে রোবটের দায়িত্ব দিয়ে দিচ্ছে। মানুষেরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়। এই ঘরে কাজ হলে কাজ করতে ইচ্ছেও করে না, মানে এগিয়ে কাজ হলে রোবটরা ক্লান্ত হয় না। এগিয়ে কাজটি নিয়ে তারা কখনো অভিযোগ করে না। তাই পৃথিবীর বড় বড় কলকারখানার শ্রমিক হিসেবে আর মানুষ নেই, কাজ করে রোবটরা। মানুষ হচ্ছে মানে ওরা ভয় ভীতিহীনভাবে নিজের মতো সারাদিন কাজ করতে পারে, কিন্তু তো চলে মেশিনে, কারেন্টে। ঠিক আছে, যতক্ষণ বিদ্যুৎ থাকবে ততক্ষণ কাজ করতে পারবে। মানুষেরা বড় জোর দেখে কাজটা ঠিক মতো হচ্ছে কি না, মানে কাজটা করে রোবট কিন্তু পরিচালনা করে কে? মানুষ। দেখো, একঘেয়ে বিপজ্জনক কাজগুলো মানুষ থেকে রোবটরা অনেক ভালোভাবে করতে পারে। কাজে যতদিন যাচ্ছে ততই এই কাজগুলো মানুষের বদলে মেশিনেরা করছে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে। দেখো, ড্রাইভার ছাড়াই গাড়ি চালানো যায়। এখন এই গাড়ি চালাতে ড্রাইভারের প্রয়োজন হয় না, গাড়ি রোবটের মাধ্যমে চালানো যায়। কত আধুনিক বর্তমান যুগ আমরা পেয়েছি। আমাদের পথে ঘাটে প্রতিদিন কত অ্যাক্সিডেন্ট হয়, মোটামুটি অনুমান করা যায়। আর কয়েক দশক পর অ্যাক্সিডেন্ট কমে যাবে বা কমে আসবে, কারণ তখন গাড়ি আর মানুষেরা চালাবে না, গাড়ি চালাবে তথ্য প্রযুক্তি ব্যবহার করা যন্ত্র। গাড়ির বেলায় সেটা শুরু হতে একটু দেরি হচ্ছে, আকাশপথে সেটা কিন্তু এর মাঝে শুরু হয়ে গেছে। বিশাল বিশাল প্লেন যখন আকাশে ওড়ে তখন পাইলটদের কিছু করতে হয় না, কম্পিউটারই সব কিছু করে। যুদ্ধ বিমান আজকাল পাইলট থাকেই না, যুদ্ধ বিমান কি পাইলট থাকেই না। পাইলটবিহীন ড্রোনগুলো যে প্রতিদিন ছবি তুলছে, ভিডিও করছে, তা আমরা সবাই জানি। আমাদের কাজের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি কেমন করে ব্যবহার করা হয় তার তালিকা করতে গেলে সেটি শেষ হবে বলে মনে হয় না। দাপ্তরিক চিঠিপত্র যোগাযোগের কথা তো আগেই বলা হয়েছে। অফিসের মিটিংগুলো আজকাল অন্যভাবে হয়। বিভিন্ন অফিসের বিভিন্ন মানুষ আলাদাভাবে একসাথে কনফারেন্স করে। আমাদের দেশে অনেক বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুম, মানে কি ইলেকট্রনিক ক্লাসরুম, যেটাকে আমরা বলি মাল্টিমিডিয়া ক্লাসরুম, প্রজেক্টরের মাধ্যমে করানো হয়। এদের শিক্ষক তার ক্লাসরুমে পড়াবেন, সারা দেশের অসংখ্য মানুষ তার কাছে পড়বে। অফিস ব্যবস্থাপনার তথ্য প্রযুক্তি ছাড়া কল্পনাই করা যায় না। আগে অফিসের বড় বড় ফাইল এক রুম থেকে অন্য রুমে যেতে দিন পার হয়ে যেত। নতুন ইলেকট্রনিক্স ফাইল চোখের পলকে এক অফিস থেকে অন্য অফিসে চলে যায়। ঠিক আছে, মানে আমরা অনলাইনে যে ক্লাস করি, যে বর্তমানে কিন্তু আমাদের এই যে ক্লাসরুম অবশ্যই চালু আছে। এটা বিভিন্ন গ্রুপের মধ্যে পড়ানো যায়, তারপরে জুম ক্লাসে পড়ানো যায়, তারপরে প্রজেক্টরের মাধ্যমে অনলাইনে পড়ানো যায়। যে কাজগুলো আমরা অ্যাভেলেবল এক জায়গায় ক্লাস করে সারা দেশের সারা বিশ্বের মানুষ স্টুডেন্টরা দেখতে পারে। ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো হয়
টাকা পয়সা বা অ্যাকাউন্টিং সংক্রান্ত তথ্য প্রযুক্তির কারণে সেই কাজগুলো এখন সহজ হয়েছে। বড় বড় লেজার খাতায় মাথা গুজে কিছু লিখতে হয় না, কম্পিউটার মুহূর্তের মধ্যে সব কিছু করে ফেলে। মানে আগে অফিসের কাজ করতে অনেক সময় লাগতো, খাতা বরাবর খাতা থাকতো, এখন খাতা নেই, কম্পিউটারের মাধ্যমে টাইপ করে মুহূর্তের মধ্যে করা যায়। মানুষের কাজের জায়গায় সব সময় কাউকে না কাউকে কিছু একটা বলতে হয়, বোঝাতে হয়, আলোচনা করতে হয় এইসব কাজের জন্য। এর চমৎকার ব্যবস্থা বের হয়েছে, এত সুন্দর করে সব কিছু করে ফেলা যায় যে মাঝে মাঝে মনে হয় আগে এই কাজগুলো কেমন করে করা হতো। তাহলে আমরা নতুন শিখলাম রোবট, পাইলট বিমান, ড্রোন এবং ক্লাসরুম। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ নতুন শব্দ শিখলাম আমরা। পার্ট 6 বলছে কি সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি, সামাজিক সম্পর্ক উন্নয়ন আইসিটি। আমরা সবাই সমাজে বাস করি বা সমাজে থাকি। তুমি তোমার বন্ধুরা হয়তো কোনো গ্রাম বা শহরে থাকো, তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো স্কুলের হোস্টেলে থাকো, বাবা মা দাদা দাদি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আমাদের সমাজ। এখানে কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ শিক্ষার্থী, কেউ বা বাড়িতে গৃহস্থলীর কাজ করে। পারস্পরিক সম্পর্ক আর দেওয়া নেওয়ার মধ্যে দিয়েই এই কাজটি সমাজে গিয়ে চলে। সমাজে নানা প্রয়োজনে আমরা নানা ধরনের হাতিয়ার ব্যবহার করি। এক সময় যোগাযোগ বলতে এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে হতো খবর দিতে, পরে দেখা গেলেও ডোল বাজিয়েও খবর দেওয়া যায়। চিন্তা করছো, এরকম এক সময় ছিল। মানুষ যখন লিখতে শিখলো তখন চিঠি লিখে মনের ভাব আর খবর পাঠাতে শুরু করলো। গড়ে উঠলো ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, যেটা আমরা বলি। এক জায়গা থেকে অন্য আরেক জায়গায় চিঠি পৌঁছে দেওয়ার ব্যবস্থা। টেলিগ্রাম আর টেলিফোনের আবিষ্কার এই ব্যবহারগুলোকে আরও সহজ করে ফেললো। আর এখন তথ্য যোগাযোগ প্রযুক্তি মানে আইসিটি, সংক্ষিপ্ত বলে কি আইসিটি, আর বাংলায় বলে তথ্য যোগাযোগ প্রযুক্তি। এটা সংক্ষিপ্ত রূপ কি আইসিটি। সামাজিক চাহিদা পূরণের ব্যবহারগুলোকে নিয়ে এসেছে হাতের মুঠোয়। আইসিটির প্রচলিত হাতিয়ারগুলো পাশাপাশি এখন ইন্টারনেট, সামাজিক যোগাযোগের অনেক জনপ্রিয় ওয়েবসাইট তৈরি হয়েছে, যা এই সামাজিক কর্মকাণ্ড সহজভাবে করার সুযোগ করে দিচ্ছে। আইসিটি ব্যবহার করে কীভাবে সামাজিক সম্পর্কগুলো বিকশিত হচ্ছে তার কয়েকটি উদাহরণ আমরা এখন দেখে নেব। প্রথমে অনুষ্ঠানাদিতে আমন্ত্রণ। এক সময় কেবল কাগজের আমন্ত্রণপত্র, টেলিফোনে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য দাওয়াত দেওয়া যেত। এখন এগুলো পাশাপাশি ইমেইল, মুঠোফোনের খুদে বার্তায়, মানে যেটাকে বলে কি খুদে বার্তায় SMS। এই যে বাংলায় খুদে বার্তা অর্থ কি? খুদে বার্তা মানে কি SMS। SMS এর ফুল মানে জানো? শর্ট মেসেজ, মানে শর্ট, মেসেজ, সার্ভিস, SMS শর্ট মেসেজ সার্ভিস দাওয়াত দেওয়া হয়। আর বাংলা বলে কি খুদে বার্তা। মেইল বা খুদে বার্তার সুবিধা হলো তা যার কাছে পাঠানো হচ্ছে ঠিক সে সময়ই তাকে ফোন ব্যবহার করতে হয় না, তার সুবিধা মতো সময় সে দেখে নিতে পারে। তারপরে বিশেষ দিবস সময়ের শুভেচ্ছা বার্তা। তুমি তোমার বন্ধুদের জন্মদিন, ঈদ বা পূজার সময় শুভেচ্ছা বার্তা পাঠাতে চাও। যেসব বন্ধু তোমার আশেপাশে থাকে তাদের কাছে তুমি তোমার হাতে বানানো কার্ড দিতে পারো, কিন্তু যারা দেশে বিদেশে ভিন্ন দূরত্বে থাকে তাদের কাছেও কার্ড পাঠানো যায় ডাক যোগাযোগে। তবে এখন সবাই পাঠায় কার্ড। কার্ড দুইভাবে পাঠানো যায়। কার্ড মানে কি ইলেকট্রনিক কার্ড, যেটাকে বলে মোবাইলে তুমি ইমেলে পাঠাতে পারো, মোবাইলের মাধ্যমে পাঠাতে পারো। একটি হলো তুমি নিজে কম্পিউটারে কার্ড তৈরি করে সেটি ইমেইলে পাঠাতে পারো। আবার ইন্টারনেট অনেক কার্ডের সাইট আছে যেখান থেকে তোমার পছন্দের কার্ডটি প্রিয়জনের কাছে পাঠিয়ে দিতে পারো। এই জন্য সাধারণত কোনো টাকা পয়সা খরচ হয় না। তোমার বন্ধু বা প্রিয়জন তাদের ইন্টারনেটের মাধ্যমে তোমার কার্ড পেয়ে যায়। আবার শুভেচ্ছা জানাতেও মুঠোফোনের খুদে বার্তা এখন অনেক জনপ্রিয়। এর মাধ্যমে খুব সহজেই প্রিয়জনের কাছে শুভেচ্ছা, উদ্বেগ, উৎকণ্ঠা পৌঁছে দেওয়া যায়। এখন বিভিন্ন FM রেডিওতে পছন্দের গান বাজিয়ে প্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানানোর রেওয়াজ চালু হয়েছে। SMS এর মাধ্যমে শ্রবণ প্রতিবন্ধীরাও ভাব বিনিময় করতে পারে। এইভাবে কথাগুলো সফটওয়্যারের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীরাও কম্পিউটারে বা মোবাইল ফোনে ব্যবহার করতে পারে। এসবের মাধ্যমে সামাজিক বন্ধনগুলো দৃঢ় হয়। চিন্তা করছো বর্তমানে প্রযুক্তির কত ছোঁয়া।
ছবি সংরক্ষণ আর বিতরণের জন্য চমৎকার ওয়েবসাইট রয়েছে। এখন ছবি তুমি একটা ছবি তুলছো, সংরক্ষণ করে রাখতে চাও, তা রাখার মতো ওয়েবসাইট আছে। তোমার দেখো, গণমাধ্যমের স্মৃতি সংরক্ষণের বিনিময়ে অনেক দিন আগে থেকে জীবনের রঙিন গুরুত্বপূর্ণ ঘটনাবলীর ছবি তুলে রাখা, তা সবার সঙ্গে বিনিময় মানে কি শেয়ার করা একটি সংস্কৃতি রয়েছে। যাদের সামর্থ্য আছে তারা অনুষ্ঠানটি ভিডিও ক্যামেরা ধারণ করে রাখে। বর্তমানে এমন মোবাইল ফোন সহজলভ্য হয়েছে যেখানে এমন ভিডিও ক্যামেরা রয়েছে, তার ফলে জীবনের যে কোনো মুহূর্ত আগামী দিনের জন্য সংরক্ষণ করে রাখা সম্ভব হচ্ছে। এছাড়া এ ধরনের ডিজিটাল ছবি ইচ্ছে করলেই প্রিয়জনের কাছে পাঠিয়ে দেওয়া যায়। ইন্টারনেটে এখন বিভিন্ন সাইট রয়েছে যেখানে তুমি ছবি আপলোড করে তা অন্যদের জানাতে পারবে। এরকম সাইটগুলোর মধ্যে গুগল ফটোজ, photos.google.com, তারপরে কি ইয়াহুর ফ্লিকার এখন সবচেয়ে বেশি জনপ্রিয়। কেবল ছবি নয়, ইচ্ছাকালে তুমি তোমার তোলা ভিডিও সারা বিশ্বের সামনে তুলে ধরতে পারো ভিডিও শেয়ারিং সাইটের মাধ্যমে। এরকম সাইটগুলোর মধ্যে ইউটিউব, www.youtube.com অধিক জনপ্রিয়। এটাকে www পুনরূপ আছে, ঠিক আছে, www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফুল মিনিং, ঠিক আছে। তারপর দলগতরা কাজ আছে, দেখে নিবে। আমরা এই কাজের প্রশ্নগুলো পরবর্তী ক্লাসে মানে অধ্যায় শেষ হলে এগুলো সবগুলো কাজ নিয়ে আর একটা ভিডিও করব। দেখো পার্ট 7 কি বলা আছে, সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি। সামাজিক যোগাযোগের সাইট তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিক যোগাযোগকে দ্রুত, আকর্ষণীয়, কার্যকারী করে তুলছে। শুধু তাই নয়, এর বাইরেও নানাভাবে আমাদের সামাজিক ব্যবহারগুলো ইন্টারনেটে এসেছে। আগের পাঠে বলা হয়েছে তোমার বন্ধুকে কোনো কিছু জানাতে হলে খুদে বার্তা বা ইমেল পাঠানোর কাজটি কিন্তু তোমাকে করতে হবে। কিন্তু যদি এমন হয় যে তুমি যা কিছু করছো তা তোমার বন্ধুরা জেনে যাচ্ছে, আলাদা করে তোমার কিছুই করতে হচ্ছে না, তাহলে কেমন হয়? চিন্তা করছো কত আপডেট হয়ে গেছে, তুমি ভাবছো এটা তোমার বন্ধু বুঝতে পারছে, নিশ্চয়ই খুব ভালো হয়। এমন চিন্তা থেকে এখন ইন্টারনেটে গড়ে উঠেছে বেশ কিছু সামাজিক যোগাযোগের সম্পূর্ণ সাইট। নিজের ভালো লাগা, মন্দ লাগা, অনুষ্ঠানাদি, চাকরিতে প্রমোশন, সন্তানাদির বিয়ে ইত্যাদি নানা বিষয়ের তথ্য, ছবি কিংবা ভিডিও বিনিময় করা যায় এগুলো যে কোনো একটি থেকে। বর্তমানে প্রায় শতাধিক এরকম ওয়েবসাইট রয়েছে। এগুলোর মধ্যে যেমন ফেসবুক, www.facebook.com, ঠিক আছে। এবারে লিঙ্কুইড.com, এক্সরে www.x.com খুবই জনপ্রিয়। পৃথিবীর প্রায় সকল ভাষাভাষী লোক এই সাইটগুলো ব্যবহার করে। এদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফেসবুক। দেখো সবচেয়ে বেশি ব্যবহৃত জনপ্রিয় ওয়েবসাইট কোনটি? ফেসবুক। খেয়াল রাখবে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় ওয়েবসাইট কোনটি? ফেসবুক। পৃথিবীর কোটি কোটি লোক এখন ফেসবুক ব্যবহারকারী। বাংলাদেশেও ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। ফেসবুক বা অনুরূপ সাইটগুলোতে প্রত্যেক ব্যবহারকারী তার পরিচিতিমূলক একটি বিশেষায়িত ওয়েবসাইট মানে ওয়েব পেজ চালু করতে পারেন। এটিকে বলা হয় ব্যবহারকারীর প্রোফাইল। ব্যবহারকারী তার নিজের সম্পর্কে বিভিন্ন তথ্য, তার ভালো লাগা, ভালো না লাগা ইত্যাদি বিষয়গুলো তার প্রোফাইলে প্রকাশ করে। এরপর একজন তার প্রোফাইল থেকে ফেসবুকে তার বন্ধু খুঁজে বের করে। এখানে বন্ধু বলতে আমরা প্রচলিতভাবে যেটা বোঝাই সেটা বোঝানো হচ্ছে না। ফেসবুক অনুযায়ী একজন মানুষের সঙ্গে অন্য যত মানুষের যোগাযোগ থাকবে তারা সবাই হচ্ছে কি তার বন্ধু। তুমি চিনো বা না চিনো, একজন তোমার মোবাইল ফেসবুকের অ্যাপসের মাধ্যমে তোমার বন্ধু হয়েছে, ফেসবুক ফ্রেন্ড হয়েছে, সেই তোমার বন্ধু। এগুলো ফেসবুকের কথা, কিন্তু তোমার প্রকৃত বন্ধু তুমি দেখো না, জানো না, এটা ওই জন্য ফেসবুকের বেলা এরকম বন্ধু আর কি। আর আমার তোমরা তো বন্ধু বলতে যার সাথে কথাবার্তা, যোগাযোগ আছে, দেখা সাক্ষাৎ আছে, আসা যাওয়া আছে, এটা বন্ধু বুঝে। কিন্তু ফেসবুকে বলছে কি তোমার ফ্রেন্ড লিস্টে কেউ থাকলেই সে তোমার বন্ধু। যদি তোমার বন্ধুটির ফেসবুকে প্রোফাইল থাকে তাহলে তুমি তাকে খুঁজে নিয়ে বন্ধু হওয়ার জন্য অনুরোধ পাঠাতে পারো। অবশ্যই তার ফেসবুক অ্যাকাউন্ট না থাকলে তুমি তাকে ফেসবুকে বন্ধু বানাতে পারবে না। তোমার অ্যাকাউন্ট থাকা লাগবে, তার অ্যাকাউন্ট থাকা লাগবে, তাহলে তুমি
একে অপরকে বন্ধু বানাতে পারবা ফেসবুকে। যদি সে সম্মতি দেয় তাহলে তোমরা বন্ধু হয়ে যাবে। একইভাবে অন্য কেউ যদি তোমাকে বন্ধু হওয়ার অনুরোধ করে আর তা তুমি গ্রহণ করো তাহলে তুমিও তার বন্ধু হবে। তুমি আর তোমার বন্ধুরা মিলে হবে তোমার নেটওয়ার্ক। এই যে তোমার কি নেটওয়ার্ক বা তোমার সামাজিক নেটওয়ার্ক বা সোশ্যাল নেটওয়ার্ক। ঠিক আছে, পরীক্ষা আসতে পারে নেটওয়ার্ক কি, সামাজিক নেটওয়ার্ক কি বা সোশ্যাল নেটওয়ার্ক কি। নেটওয়ার্কগুলো আমরা বন্ধুবান্ধব একে অপরের সাথে কানেকশন থেকে যুক্ত থেকে যে সম্পর্ক তৈরি করি এটাকে বলে সামাজিক নেটওয়ার্ক বা সোশ্যাল নেটওয়ার্ক। ঠিক আছে, প্রাত্যহিক জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি। এখন তোমার নেটওয়ার্ক আস্তে আস্তে বড় হতে থাকবে। তোমার প্রাইমারি স্কুলের যে বন্ধুটির সাথে তোমার দীর্ঘদিন দেখা হয় না, যে কিনা এখন হয়তো অস্ট্রেলিয়াতে থাকে, তাকেও তুমি এখানে খুঁজে পেতে পারো। তুমি যখনই তোমার প্রোফাইলে কোনো তথ্য প্রকাশ করবে সঙ্গে সঙ্গে তা তোমার বন্ধুদের পেজের একটি বিশেষ জায়গায় ভেসে উঠবে। তুমি তোমার মনের ভাব প্রকাশ করতে পারবে। ফেসবুক স্ট্যাটাস নামে পরিচিত। তুমি যা লেখবা ফেসবুকে তা কি স্ট্যাটাস নামে পরিচিত। এক্সে এটাকে বলা হয় পোস্ট। ফেসবুকে বলে স্ট্যাটাস আর এক্সে বলে কি পোস্ট। তুমি যদি কোনো ছবি প্রকাশ করো, যদি কোনো ভিডিও সবাইকে দেখাতে চাও তাহলে তা তোমার প্রোফাইলে প্রকাশ করলেই তা তোমার নেটওয়ার্কের সাথে সবাই দেখতে পাবে। শুধু তাই নয়, তোমার বন্ধুদের সবাইকে ফেসবুক মনে করিয়ে দেবে তোমার জন্মদিন কবে। ঠিক আছে, অটোই তোমার যখন তুমি ফেসবুক অ্যাকাউন্ট খুলবা তখন তোমার ভোটার আইডি কার্ড দেওয়া লাগবে। এই ভোটার আইডি কার্ড তোমার জন্মদিন কবে ফেসবুক অটোমেটিক জানিয়ে দেবে, তোমার বন্ধুদের মাঝে নোটিফিকেশন পাঠিয়ে দেবে আর তোমার বন্ধু সেখানে তোমার উইশ করবে। সবাই তখন তোমাকে শুভেচ্ছা জানাতে পারবে, কেবল তোমার ব্যক্তিগত সুখ দুঃখ নয়। ঠিক আছে, এখন এই সামাজিক যোগাযোগের সাইটগুলোর মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন, কাজের খবর এমনকি সামাজিক আন্দোলন সংগঠিত করার কাজও হচ্ছে। 2010 থেকে 2011 সালে তিউনিসিয়ায়, মিশর, লিবিয়ার গণউত্থানে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ সাইটের বিশেষ ভূমিকা ছিল। ঠিক আছে, 2018 সালে বাংলাদেশের নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলনের ক্ষেত্রেও সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউব, এক্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাহলে বাংলাদেশে 2018 সালে যে নিরাপদ সড়ক আন্দোলন ছিল, কোটা সংস্কার আন্দোলন ছিল, এগুলোর ক্ষেত্রে কি সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউব, এক্সে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারপরে 2010-11 সালে তিউনিসিয়ায়, মিশর, লিবিয়ায় গণউত্থানে সোশ্যাল মিডিয়ায় বা সামাজিক যোগাযোগ সাইটেও বিশেষ ভূমিকা পালন করে। ঠিক আছে, তাহলে আজকে আমরা তারপর দেখো দলগত কাজ আছে। আমরা এই কাজের প্রশ্নগুলো সবগুলো কাজ একটা অধ্যায়ের আমরা একটা ক্লাসে সমাধান করে দেব। তাহলে আজকে এই পর্যন্ত ছিল। পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী প্রশ্নগুলো সলভ করবো। তাহলে সবাই ভালো থাকো, ভিডিওটা লাইক করে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।